এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব। মার্কিন বাণিজ্য চুক্তিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া, চাইলেই এটি বাতিল করা যায় না। সকালে সচিবালয়ে মার্কিন বাণিজ্য বিষয়ক দূত ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, দেশের স্বার্থের অনুকূলে যায় এমন কাজই করবে সরকার। চুক্তির কোনো ধারার বিরুদ্ধে গেলে এর ভেতরেই সমাধান আছে, তাই চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানান তিনি। সব চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি মেনেই কাজ করবে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গেল 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আমরা এই দেশের স্বার্থের অনুকূলে যাই তেমন কাজই করব। সেই জন্যই আমরা কমিটেড এবং সেই জন্য এই দেশ পরিচালনার দায়িত্বে এই দেশের মানুষ আমাদের বসিয়েছে। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের আয়োজনে এ কথা জানান তিনি। গত 16 বছরে স্থানীয় সরকার কাঠামোতে হওয়া দুর্নীতি তদন্তের আশ্বাসও দেন মির্জা ফখরুল। আপনার দুর্নীতি হয়েছে, সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব। আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংসদ টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন না হলেও প্রশাসনিক প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী বছর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর আর বেশি দিন মাঠে থাকবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। নির্বাচন যেটা এই বছরে শেষ হবে কেন, উত্তর হচ্ছে না। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। আইন শৃঙ্খলার অবস্থা ছিল, সেখানে আমাদের সেনাবাহিনীর অফিসিয়ালি থাকা এটার একটা সিম্বলিক ভ্যালু আছে। নির্বাচনের আগে পরের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, আগে তারা নিজেরা অ্যারেস্ট করতে পারতেন, নিজেরা এসব স্টেপ নিতে পারতেন, সেটা নিচ্ছেন না। তারা জাস্ট এখন একসময় যে মিলিটারিকে নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের মতো রাখা হতো, টু সাম এক্সটেন্ট তারা সেভাবেই আছেন। দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম। ডিসি সম্মেলনের 3য় দিনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অন্যদিকে মুক্তিযোদ্ধার তালিকায় অনিয়ম তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এদিন মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা জোরদারে ডিসিদের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, এই দুর্নীতি বা এই অনিয়মগুলোর আগামীতে আমরা সেগুলো সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার আর রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। বর্তমানে লোডশেডিং নেই, তবে কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের 3য় দিনে বৈঠক শেষে একথা বলেন তিনি। লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল, যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে 2টো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলো আমার মনে হয় কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে
আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত 58 জনের নিহতের তথ্য পাওয়া গেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 5 ও 6 মে ঢাকায় 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন সহ মোট 58 জন নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ মোট 30 জন এই মামলায় আসামি হবেন। তদন্ত শেষ করে আগামী 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। 13 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম। নিশ্চয়ই আইন শৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ সেই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে এর মধ্যে। প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজত ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন, প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। আমরা ইনভেস্টিগেশনে যা পেয়েছি তাই আপনাদের কাছে বললাম, এর বাইরের বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে আইন শৃঙ্খলা বাহিনী ও হেফাজত ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর শাখা। মঙ্গলবার বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ওই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন। তারা বলেন, সেদিনের ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরও অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার এ ঘটনার জন্য দায়ী এবং এটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। তাদের দাবি, ঘটনার পর অনেক লাশ গুম করা হয়েছে এবং প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিগত সময়ের সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের আহ্বান জানান। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। সরকারের টিকাদান কর্মসূচির পরও দিন দিন বাড়ছে হামে মৃত্যুর সংখ্যা। এছাড়া হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 989 জন। এনআইসিইউ না থাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে মত চিকিৎসকদের। সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহে হাম সংক্রমণে মারা গেছেন 2 জন। গেল 24 ঘন্টায় কুমিল্লায় এখনও পর্যন্ত 1299 রোগী সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় এখন পর্যন্ত মারা গেছে 6 শিশু। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন 30 রোগী। এখন চারদিকে সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। ঈদুল আজহা উপলক্ষে সহজ শর্তে চামড়া ব্যবসায়ীদেরকে বিশেষ ঋণ সুবিধা দিতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, কোরবানির ঈদে জাতীয় সম্পদ পশুর চামড়া কেনা, সংরক্ষণ এবং বিপণনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্যবসায়ীরা। এজন্য তাদের হাতে পর্যাপ্ত অর্থের সরবরাহ থাকতে হয়। এমন পরিস্থিতিতে ব্যাংকার ও গ্রাহকদের সম্পর্কের ভিত্তিতে ব্যবসায়ীদের অনুকূলে চলতি মূলধন ঋণ সীমা ও বিতরণ দ্রুত নিশ্চিত করতে হবে। শুধু বাণিজ্যিক এলাকা কিংবা শহরে এ সুবিধা সীমাবদ্ধ না রেখে প্রত্যন্ত অঞ্চলেও এ সেবা ছড়িয়ে দিতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। এজন্য ব্যাংকের জন্য নির্ধারিত কম্প্রোমাইজ অ্যামাউন্টের সীমা তুলে দেওয়া হয়েছে, যা বহাল থাকবে আগামী 30 জুন পর্যন্ত। দেশে পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ভোক্তা ঋণের সীমাও বাড়ানো হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 60 লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এ সীমা বাড়িয়ে 80 লাখ টাকা করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ব্যাংকগুলো বেশি ঋণ দিতে পারবে, কিন্তু তা কোনো অবস্থাতেই
40 লাখ টাকার বেশি হবে না। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। 2025 সালে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে 39.36%। আলোচিত সময়ে নিট বিদেশি বিনিয়োগ এসেছে $177 কোটি 70 লাখ। আগের বছর ছিল $127 কোটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের নিট নতুন বিনিয়োগ এসেছে $55 কোটি 46 লাখ, যা আগের বছরের তুলনায় 1.84% বেশি। আগের বছর একই সময় নতুন বিনিয়োগ ছিল $54 কোটি 46 লাখ। গত বছর নিট এফডিআই এর $78 কোটি 16 লাখ এসেছে পুনর্বিনিয়োগ আয় থেকে, যা আগের বছরের তুলনায় 25.68% বেশি। এছাড়া গত বছর আন্তঃকোম্পানি ঋণ থেকে এসেছে $43 কোটি 41 লাখ, যা তার আগের বছরের তুলনায় 318.23% বেশি। 2024 সালের এ খাতে ঋণ এসেছিল $10 কোটি 38 লাখ। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। ফলে কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার সবকিছু করবে। দুপুরে সুনামগঞ্জের সার্কিট হাউসে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, অতিবৃষ্টিতে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের পাশে দাঁড়াবে। এদিকে একই অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে সেটা মেনে নেওয়া যায় না। ফসল রক্ষা বাঁধের নামে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে প্রকল্প তৈরির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত 400 কৃষকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে, ধারণ করে, লালন করে এদেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে এদেশের অর্থনীতি শক্তিশালী। এটা শক্তিশালী করার জন্য সবকিছু করার জন্য প্রস্তুত আছে। সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল, শুধু বড় মৌসুমটা হয়, এটা দিয়ে সারা বছর চলে তারা, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণের টাকা যাতে আর এভাবে অপচয় করা না হয় সেইভাবে আপনারা প্রকল্প তৈরি করার চেষ্টা করবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে শীর্ষ মাদক কারবারি শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে মাদক পাচারের সঙ্গে জড়িত শামীম মিয়াকে আটক করতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ও অস্ত্রসহ তাকে আটক করা হলে তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে সকালে বিশেষ অভিযান চালিয়ে হামলায় জড়িত 13 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তবে এখনও পলাতক রয়েছেন শামীম মিয়া। তার বিরুদ্ধে হত্যা, চুরি ও ডাকাতি সহ অন্তত 12টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পর্যায়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ও পরবর্তীতে ওখানকার স্থানীয় কিছু লোকজন তারা মব সৃষ্টি করে মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বিষয়টি প্রতিহত করে। পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসি, ওই এলাকায় ব্যাপক আকারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। মুক্ত অভিযানের প্রেক্ষিতে 12 থেকে 13 জন ব্যক্তিকে আমরা চিনতে পারি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মালেক, তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমাসুরা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর প্রায় 10 বছর পর মেয়ের বিয়ের জন্য স্বর্ণালংকার নিয়ে দেশে ফিরছিলেন তিনি। ভুক্তভোগীর অভিযোগ, ভোর আনুমানিক 4টার দিকে 7 থেকে 8 জন দুর্বৃত্ত ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার পথ রোধ করে। এ সময় তাকে মারধর করে প্রায় 8.5 ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় তারা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল আবিরা জাহান নুসরাত নামে 7 বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর। মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত উত্তর সোনা পাহাড় এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নুসরাত। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুর 2টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শত শত শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবক অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ব্যস্ততম এই মহাসড়কে প্রতিনিয়ত দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। নিশ্চিন্তপুর এলাকায় অন্তত 5টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নিরাপদ সড়ক পারাপারের জন্য নেই কোনো ফুট ওভারব্রিজ কিংবা পর্যাপ্ত ইউটার্ন ব্যবস্থা। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে সড়ক পার হতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রায় দুর্ঘটনায় আহত হচ্ছেন পথচারীরা। তারা আরও বলেন, আলেখার চর থেকে নাজিরা বাজার পর্যন্ত অংশে আরও একটি ইউটার্ন এবং নিশ্চিন্তপুর এলাকায় দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। পাবনা পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর 3:30টার দিকে শহরের নন্দনগলির লাকি হোটেলের 3য় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখনও নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, দুপুরের পর হোটেলের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। ঘটনার পর থেকেই হোটেল কর্তৃপক্ষ পলাতক রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পরেই। ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরনো ভবন ভেঙে আধুনিক ও আন্তর্জাতিক মানের 14 তলা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নির্মাণ কাজ চলাকালীন দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কাস্টমসের অস্থায়ী কার্যালয়ে স্থানান্তর করা হচ্ছে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হলরুমে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কাস্টম হাউসের মধ্যে অফিস স্পেস ভাড়া চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী 3 বছরের জন্য 1,56,600 বর্গফুট অফিস স্পেস এবং 8,000 বর্গফুট পার্কিং সুবিধা ব্যবহার করবে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের জুলাই মাস থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টমসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পক্ষে স্বাক্ষর করেন প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব মোতাহার হোসেন। অন্যদিকে কাস্টম হাউসের পক্ষে স্বাক্ষর করেন কাস্টমস কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন। এ সময় কাস্টমস, সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপাতত 3 বছরের জন্য আমরা চুক্তি স্বাক্ষর করতেছি। পরে সময়ের প্রেক্ষাপটে হয়তো সেটা বাড়তে পারে, অথবা এর ভিতরে যদি আমাদের প্রজেক্টও শেষ হয়ে যায় আমরা চেষ্টা করবো হয়তো তার আগেও চলে যাওয়ার। আমাদের যে চুক্তির যে শর্তগুলো আছে, যেগুলো এখন আমাদের কাজ আসলে অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো যেন আমরা সফলভাবে সমাপ্ত করতে পারি, সেই আমি বলবো যে আপনাদের সে সবারই সহযোগিতা আরও লাগবে। এখানে শেষ হয়ে যায়নি আসলে, আমাদের সেই 10 তলা 9 তলা থেকে 14 তলা পর্যন্ত ওনাদেরকে রেডি করে দিতে হবে, একটা বিশাল কাজ। পটুয়াখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত শতাধিক জেলের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কলাপাড়া উপজেলা পরিষদের পায়রা হলরুমে শতাধিক জেলের মাঝে জাল বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদের সভাপতিত্বে উপকরণ বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। উপকারভোগী জেলেদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিপিপির সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান খান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্বাস উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। হরমুজ নিয়ে উত্তেজনা আবার তুঙ্গে ওঠায় পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। গেল মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম ইরানি হামলার কবলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের আঘাতে আমিরাতের ফুজেইরা তেল স্থাপনায় আগুন লেগে যায়। আহত হয় সেখানে কর্মরত 3 ভারতীয় নাগরিক। যদিও সরাসরি এই হামলার দায় অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। পাশাপাশি তাদের দাবি, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ভুল অভিযানে 5 বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। এদিকে হরমুজে ইরানের শক্ত প্রতিরোধ ধ্বংস করতে 2টি নেভি ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি নৌযান নজরদারিতে নামানো হয়েছে অ্যাপাচে হেলিকপ্টার। সেন্টকমের দাবি, মার্কিন সামরিক নিরাপত্তায় সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের হুঁশিয়ারি, প্রজেক্ট ফ্রিডমের মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। জবাবে ইরানের বিপ্লবী গার্ড কর্পস পাল্টা হুমকি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের আশপাশে ঘোরাফেরা করা সশস্ত্র এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের গুলিতে আহত হয়েছেন। এর পরপরই লকডাউন করে দেওয়া হয় পুরো হোয়াইট হাউস এলাকা। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সশস্ত্র ব্যক্তিকে আটকের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সে। এ সময় পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। একটি গুলি তার পায়ে লাগে। পরে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়িবহর ওই এলাকা দিয়ে পার হচ্ছিল। এই ঘটনায় সাময়িকভাবে লকডাউন করে দেওয়া হয় হোয়াইট হাউস। সেখানে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হয়নি। চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত 26 জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন 61 জন। সোমবার স্থানীয় সময় বিকেলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে হুয়াশেং কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনীর প্রায় 500 সদস্য। এ সময় ভেতরে আটকে থাকাদের উদ্ধারে ব্যবহার করা হয় রোবট। বিপজ্জনক স্থান থেকে সরিয়ে আনা হয় কর্মীদের। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে চীনা পুলিশ। উদ্ধার অভিযান চালানোর সময় কারখানার ভেতর থেকে 2টি গান পাউডারের গুদাম পেয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ। এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এবার নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের বিরুদ্ধে। রোববার অনুশীলনের সময় নিজের ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে শারীরিকভাবে আঘাত করেন নেইমার। লাথি মেরে ফেলে দেন এবং থাপ্পড়ও মারেন। 18 বছর বয়সী তরুণ ফরওয়ার্ড রবিনিও অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাকে অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া দেখান নেইমার। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে আছেন শঙ্কায়। নিজের ফিটনেসটাও সায় দিচ্ছে না তার পক্ষে। তার উপর নিজের পারফরমেন্সটাও খুব একটা ভালো যাচ্ছে না সান্তোসের হয়ে। এমন কঠিন সময়ে নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ নতুন করে চিন্তায় ফেলেছে তার ভক্তদের। অবশ্য এই ঘটনার পর নেইমার রবিনিও জুনিয়রকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।